Assalamu alaikum guys. We are discussing about source of finance. So how are you? Hope that in these circumstances nobody is quietly well. Just like bygones, we are discussing about source of finance. Well, অর্থনের উৎস। আজকে ভিডিও করতেছি, মনটা ভালো নাই, তবু তোমাদের জন্য ভিডিও দিচ্ছি। রেসপন্স করার ট্রাই করো, না বুঝলে কোনো আইটেম জিজ্ঞেস করো। হ্যাঁ, চেষ্টা করি একটু হ্যান্ড নোট করার জন্য। যে ভিডিওগুলো দেখবা চেষ্টা করি একটু হ্যান্ড নোট করার জন্য, এতে তোমাদের উপকার হবে। আর ম্যাক্সিমাম প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ঠিক আছে, আজকে আমরা শুরু করি অর্থায়নের উৎস দিয়ে। এই যে অর্থায়নের উৎস, অর্থায়নের উৎস দুই ধরনের, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক বা বহিরাগত উৎস। অভ্যন্তরীণ আর বাহ্যিকের মধ্যে নিশ্চয়ই একটা ডিফারেন্স জানো। যে অভ্যন্তরীণটা হচ্ছে প্রতিষ্ঠানের ভিতর থেকে, অথবা তুমি সেটা নিজেই ম্যানেজ করবা, হয়তো সেটা নিজস্ব মূলধন থেকে অথবা তোমার সেভিংস থেকে, অর্থাৎ বাহিরের কোনো প্রতিষ্ঠানে তুমি যাবা না, নিজেই যে কোনো ভাবে, হয়তো আত্মীয় স্বজন থেকে হইলেও নিজস্বভাবে সেই জিনিসটা তুমি মেনটেন করবা বা অর্থায়নটা কালেক্ট করবা। আচ্ছা, অর্থায়নের উৎসটা কি বা অর্থায়নের উৎসটা কেন দরকার? মেইনলি অর্থায়নের মূল কাজটা হচ্ছে তহবিল সংগ্রহ করা। এখন তহবিল সংগ্রহ করার সময় তুমি কোন উৎস থেকে নিবে সেটা খুব মেজর ইম্পর্টেন্ট। যেমন কোন উৎস থেকে খরচ বেশি, কোন উৎসের অর্থায়ন খরচ কম, কোন উৎসের সময় বেশি, কোন উৎসের সময় কম, এগুলো মেজার করার জন্য তোমার উৎসটাকে প্রথম মেজার করতে হয়। তুমি কত সময়ের জন্য নিবা, কতটুকু টাকা নিবা, কার থেকে নিবা, কত কম নিবা, কত বেশিতে নিবা, সেই সব কারণের জন্য অর্থায়ন উৎসটাকে আমাদের ভালো মতো ক্লারিফিকেশন করতে হয়। এখানে আমাদের অর্থায়ন উৎসটা ঠিক মতো জানা দরকার। এখান থেকে নিশ্চিত থাকো তোমরা 2টা থেকে 3টা এমসিকিউ পরীক্ষায় পাবা, প্লাস একটা সৃজনশীল পাবা। সো এটা গাফলতি করবা না। এটা একটু বড় অধ্যায় যদিও তোমাদের কাছে লাগতে পারে, বাট এটা খুবই সহজ এবং আশা করি তোমরা ভালো মতো বুঝবা। এবং আমি আরেকটা জিনিস বলি, আমার ভিডিও যারাই দেখতেছো তারা প্লিজ সাথে একটা খাতা নিয়ে বসবা, যেটা বলতেছি সাথে সাথে একটু হ্যান্ড নোট করার চেষ্টা করবা, এতে বেনিফিটেড তোমরাই হবা। সো ওয়েল, উই আর গোয়িং টু স্টার্ট। ওকে, অর্থায়নের উৎস, সোর্স অফ ফাইন্যান্স। অর্থায়ন উৎস মানে কি? অর্থায়ন যে তোমার দরকার, সে তুমি কোন কোন সোর্স থেকে, কোন কোন খাত থেকে তুমি সেই টাকাটা সংগ্রহ করবা। এর মধ্যে 2টা সোর্স হচ্ছে অভ্যন্তরীণ আর বাহ্যিক। অভ্যন্তরীণের ভিতরে 2টা আছে, একটা হচ্ছে মুনাফা ভিত্তিক, একটা হচ্ছে মূলধন ভিত্তিক। আচ্ছা, মুনাফা ভিত্তিক মানেটা কি? নিশ্চয়ই এখানে তোমরা ব্যবসাটা পড়ছো, ব্যবসার মধ্যে নিশ্চয়ই এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনী ব্যবসা, এই কনসেপ্টটা আমি ছোট্ট একটু দিয়ে দিই। এক মালিকানা ব্যবসা মানে হচ্ছে মালিক একজন, অংশীদারি ব্যবসা মানে হচ্ছে মালিক 2 থেকে 20 জন, অথবা ব্যাংকিং এর ক্ষেত্রে 10 জন, এত স্বল্প পরিমাণে ব্যবসা। আর যখনই যৌথ মূলধনী ব্যবসা হয়, যেটা খুব বিরাট আকার ধারণ করে, তাদের নানা রকম টাকা আলাদা আলাদা ফান্ডে রাখা হয়। হ্যাঁ, তো তাদের মুনাফা কিছু কিছু ফান্ড করা হয়। তো সেই অর্থায়নের উৎসের মধ্যে মুনাফা ভিত্তিকের মধ্যে দেওয়া হচ্ছে এখানে অবন্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল। সেই তহবিলগুলো একটি যৌথ মূলধনী কোম্পানি তাদের ভবিষ্যতের জন্য রাখা রাখে। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি আমি একটা বলি, এইখান থেকে সবচেয়ে বেশি খ নাম্বারে কোশ্চেন আসে, সবচেয়ে বেশি খ নাম্বারে কোশ্চেন আসে যে অবন্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল জিনিসটা কি। সে কনসেপ্টটা খুব ভালো মতো রাখা। অবন্টিত, অবন্টিত যেটা বন্টন করা হয়নি সেটার নামই হচ্ছে অবন্টিত। অর্থাৎ মুনাফার যে অংশটুকু শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয় না, সেটাই হচ্ছে অবন্টিত মুনাফা। মুনাফার যে অংশটুকু শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয় না, সেটাই হচ্ছে অবন্টিত মুনাফা। আচ্ছা, শেয়ার হোল্ডার কেন? আমি আগেই বলছি, এটা যৌথ মূলধনী কোম্পানির পারপাসে তোমাকে চিন্তা করতে হবে। তাই আমরা যৌথ মূলধনী পারপাসে অনেক টাকা লাগে, অনেকে বিনিয়োগ করে, তাই এক একজন শেয়ার হোল্ডার, এক একটা মূলধনের এক একটা অংশের মালিক। সো মূলধনের অবন্টিত মুনাফার যে অংশটুকু বন্টন করা হয় না, সেটাই হচ্ছে অবন্টিত মুনাফা। সঞ্চিত তহবিলটা হচ্ছে এই অবন্টিত মুনাফার যে অংশটুকু ভবিষ্যতে সঞ্চয়ের জন্য রেখে দেওয়া হয়, সেটা হচ্ছে সঞ্চিতি তহবিল। অর্থাৎ তোমার যখন টাকা লাগবে, তুমি সেই অবন্টিত মুনাফা সঞ্চিত তহবিল থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা অর্থায়নের উৎস হিসেবে নিতে পারো, যা আমরা অভ্যন্তরীণের ভিতরে বা ইন্টারনালের ভিতরে ইনক্লুড করেছি। যে অবন্টিত মুনাফা সঞ্চিত তহবিল জিনিসটা আশা করি ক্লিয়ার। পরীক্ষা একটু ব্যাখ্যা আকারে লিখতে হবে। 2 নম্বরটা হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল। লভ্যাংশ সমতাকরণ তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল মানে কি? লভ্যাংশ মানে কি? লভ্যাংশ মানে কি?
যৌথ মূলধনী কোম্পানির পারপাসে সবকিছু চিন্তা করতে হবে। লভ্যাংশটা হচ্ছে বিনিয়োগকৃত অর্থই হচ্ছে এক প্রকার লভ্যাংশ, অর্থাৎ মুনাফার যে অংশটুকু শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয় সেটাই হচ্ছে লভ্যাংশ। মুনাফার যে অংশটুকু শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয় সেটাই হচ্ছে লভ্যাংশ। এখন কথা হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল মানেটা কি? লভ্যাংশ সমতাকরণ তহবিলটা হচ্ছে, ধরো তুমি এই বছর লভ্যাংশ করছো 10%, 2010 সালে করেছো 10%, 2020 সালে করেছো 11%, 2012 সালে করেছো 12%। তাহলে একটা বছরে 10, 11, 12, তো সমতা কি থাকলো? সমতা থাকলো না। সেই কারণে তোমাকে ধরো প্রথম বছর তারা 9% দিল, যাতে পরবর্তী বছর কম বা বেশি হলে সাথে অ্যাড করে দিয়ে দেওয়া যায়। এই কারণে যে অর্থটা ন্যায় কোম্পানি বা উৎস হিসেবে ইউজ করে সেটাকে বলা হয় লভ্যাংশ সমতাকরণ তহবিল। তার মানে আমরা মুনাফাভিত্তিক উৎসগুলো এখানে লিখছে। আচ্ছা, মুনাফাভিত্তিক কেন বলছে? কারণ এই দুটো উৎসর টাকায় কোম্পানির মুনাফার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, দেন হচ্ছে মূলধন ভিত্তিক। আচ্ছা, মূলধন ভিত্তিকের মধ্যে হচ্ছে মালিকের মূলধন, অর্থাৎ মালিকের। আচ্ছা, আমরা কি বললাম? এটা লভ্যাংশ সমতাকরণ জিনিসটা ক্লিয়ার হলো। দেন হচ্ছে আমাদের মূলধন ভিত্তিক উৎস। মূলধন ভিত্তিক উৎসের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে মালিকের মূলধন, একটা হচ্ছে শেয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে মালিকের মূলধন জিনিসটা কেন দিল? মালিক কিন্তু তার নিজস্ব মূলধন থেকে কিছু অর্থায়ন করে থাকে। কিভাবে? এক মালিকানা বা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে। আর যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে শেয়ার মূলধন হিসেবে নেয়। কেন শেয়ার মূলধন হিসেবে নেয়? কারণ অনেক পরিমাণ অর্থ লাগে, যেটা একজন বা দুজনের পক্ষে দেওয়া সম্ভব হয় না, এই কারণে তারা শেয়ার মূলধন নেয়। তার মানে এই দুটো উৎস থেকেও তারা অর্থায়ন করতে পারে। আমি আবার বলি, এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, যেটা খ দাগাই দিলাম, অথবা এইটা, এই দুটা হচ্ছে ইম্পর্টেন্ট। এত তোমরা একটু ভালো মতো রিডিং করবে। এবং আবার একটা জিনিস বলি, চেষ্টা করবা ফাইন্যান্সের পার্সোনাল একটা নোট রেডি করতে। এটা খুবই একটা এফিশিয়েন্ট ভূমিকা রাখবে তোমাদের একটা লেভেলে গিয়ে। ঠিক আছে, আর 2 নম্বরটা হচ্ছে মুনাফা ভিত্তিকটা শেষ, এরপর মূলধন ভিত্তিকটা আমরা কমপ্লিট করব। এখন হচ্ছে বাহ্যিক উৎস। আচ্ছা, বাহ্যিক মানে কি? অর্থাৎ তুমি যখন বাহিরের কোনো পক্ষ থেকে অর্থ সংগ্রহ করবা তখন সেটাকে বলে অর্থায়নে বাহ্যিক উৎস। ঠিক আছে। আচ্ছা, বাহ্যিক উৎসের মধ্যে 3 ধরনের উৎস আছে। একটা হচ্ছে স্বল্পমেয়াদী, একটা হচ্ছে মধ্যমেয়াদী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী উৎস মানে কি? 1 বছরের সময়ের জন্য, জাস্ট 1 ইয়ার। টাইম লিমিটটা হচ্ছে 1 ইয়ার। টাইম লিমিটটা হচ্ছে 1 আপ থেকে 5 পর্যন্ত, আর এটা হচ্ছে 5 আপ। অর্থাৎ স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসটা হচ্ছে তুমি যখন 1 বছরের জন্য কোনো অর্থ সংগ্রহ করবা সেটা হচ্ছে স্বল্পমেয়াদী উৎস থেকে, 1-এর বেশি 5 পর্যন্ত যখন নিবা সেটা মধ্যমেয়াদী উৎস থেকে, এবং 5-এর উপর যখন নিবা সেটা হবে দীর্ঘমেয়াদী উৎস থেকে। সো ওয়েল, এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার। এখন কথা হচ্ছে এই স্বল্পমেয়াদী ইম্পর্টেন্ট কোনটা? এখন কথা হচ্ছে কোশ্চেনগুলা খাতা আমি আগেই বলছি, সাথে একটু খাতা আনবা। কোশ্চেন আসে কাকে বলে, স্বল্পমেয়াদী অর্থায়ন কাকে বলে, এটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেন আসে কাকে বলে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে খুব কমন একটা এমসিকিউ, অনেকবার পরীক্ষা আসে, সেটা হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নের কোনটি প্রাতিষ্ঠানিক উৎস, স্বল্পমেয়াদী অর্থায়নের কোনটি অপ্রাতিষ্ঠানিক উৎস। আচ্ছা, এটা একটু আমি ক্লিয়ার করে দেই, সেটা খুবই। স্বল্পমেয়াদী অর্থায়নের আবার 2 ধরনের উৎস আছে, এক হচ্ছে প্রতিষ্ঠানিক, এক হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক মানে কি? খুব ইজি কনসেপ্ট, যেটা প্রতিষ্ঠান রিলেটেড, যেটা দলিল আছে, যেটার স্ট্রং রেফারেন্স আছে, যেটা তোমাকে দিতেই হবে, মারার কোনো অপশন নাই, সোজা কথা। আর অপ্রাতিষ্ঠানিক হচ্ছে যেটা সরাসরি কোন একটা না প্রতিষ্ঠানের সাথে রিলেটেড না, অর্থাৎ তোমার দলিল ভিত্তিক কোনো ঋণ নাও নাই, এক কথায়, বা অর্থ সংগ্রহ করো নাই, সেটাই হচ্ছে তোমার অপ্রাতিষ্ঠানিক। তার মানে প্রাতিষ্ঠানিকের ভিতরে 4টা আছে: বাণিজ্যিক পত্র, ক্রেতা হতে অগ্রিম, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, গ্রাম্য মহাজন। আর অপ্রাতিষ্ঠানিকের মধ্যে হচ্ছে প্রাপ্য বিল, বাট্টাকরণ, প্রদেয় বিল, বাট্টাকরণ, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ আর ক্ষুদ্র ঋণ। এখন কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে পরীক্ষায় আসে কোনটি প্রাতিষ্ঠানিক উৎস, কোনটি অপ্রাতিষ্ঠানিক। পরীক্ষা সবচেয়ে বেশি এমসিকিউটা আইসা থাকে এইটা, যে কোনটা প্রাতিষ্ঠানিক উৎস, স্বল্পমেয়াদী প্রাতিষ্ঠানিক, কোনটা স্বল্পমেয়াদী অপ্রাতিষ্ঠানিক। তো এই কোশ্চেনের জন্য সবচেয়ে ইজি হয়ে যাচ্ছে তুমি প্রতিষ্ঠান চিন্তা করবা,
যেরকম হচ্ছে প্রাতিষ্ঠানিক নিশ্চয়ই প্রাপ্যবিল বাট্টাকরণ, প্রদেয়বিল বাট্টাকরণ, যত প্রকার বাট্টাকরণের কাজ ব্যাংক করে থাকে তাই এগুলো প্রাতিষ্ঠানিকের ভিতরে পড়ে। প্লাস স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, এটা অবশ্যই ব্যাংকের কথা বলেই দিছে। আর ক্ষুদ্র ঋণ হচ্ছে নানা রকম ব্যাংক দিয়ে থাকে, যেরকম গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে। এই সবগুলো থাকলে সেটা হবে প্রাতিষ্ঠানিক। হ্যাঁ, অথবা পরীক্ষা আসলে কোনটি প্রাতিষ্ঠানিক উৎস নয়, একটা দেওয়া থাকলো বাণিজ্যিক পত্র। আচ্ছা, বাণিজ্যিক পত্র কেন অপ্রাতিষ্ঠানিক সেটা বলি। বাণিজ্যিক পত্রটা ইস্যু করা থেকে কোনো নাম করা কোম্পানি, কোনো সরকারি পক্ষ থেকে বা কোনো ব্যাংক এরকম ইস্যু করা থাকে না বাণিজ্যিক পত্রটা, তাই সেটা বাণিজ্যিক পত্র আমরা অপ্রাতিষ্ঠানিকের ভিতরে দিয়ে থাকি। বাণিজ্যিক পত্র বা কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক কাগজ সবগুলো হচ্ছে একই কথা। এই চারটা, একটা যে কোনো চারটা মুখস্থ করবা, প্রাতিষ্ঠানিক চারটা মুখস্থ করবা, ইজিলি তোমরা অপ্রাতিষ্ঠানিক পারবা, অথবা অপ্রাতিষ্ঠানিক করলে প্রাতিষ্ঠানিক পারবা। ভেরি গুড। এরপরে চলে যাই আমরা স্বল্পমেয়াদী অর্থায়নে প্রাতিষ্ঠানিক উৎস। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে প্রাপ্যবিল বাট্টাকরণ। প্রাপ্যবিল বাট্টাকরণ, প্রাপ্যবিল বাট্টাকরণ বলতে কি বোঝায়? প্রাপ্যবিল বাট্টাকরণ বলতে কি বোঝায়? আচ্ছা, আমি যদি খুব ইজিলি একটা জিনিস বলি, সেটা হচ্ছে, একটু ভালো মতো ফোকাস করো। প্রাপ্যবিল, প্রাপ্যবিল, প্রাপ্যবিল। আচ্ছা, তুমি যখন তোমার দেনাদারকে একটা বিলে স্বীকৃতি দিবা যে যে তুমি তাকে টাকাটা প্রদান করবা, অর্থাৎ আমি যে দেনাদার, আমি তোমার থেকে একটা বিল পেয়েছি এই মর্মে যে তুমি আমাকে টাকা দিবা, সেটা হচ্ছে আমার কাছে প্রাপ্য বিল। তার মানে আমি এই বিলটা পাইছি, অর্থাৎ তুমি আমাকে টাকা দিবা, একটা টাইমের জন্য দিবা। ধরো তুমি 30 দিনের মধ্যে আমাকে টাকাটা দিবা, এই মর্মে তুমি একটা বিলে আমাকে স্বীকৃতি দিলা আমি তোমার দেনাদার বা প্রাপ্য। ঠিক আছে, দেনাদারের একটা নাম হচ্ছে প্রাপ্য, আমি তোমার দেনাদার। তুমি যে আমাকে এই টাকাটা দিবা, আমার কাছে 30 দিনের মধ্যে যে দিবা, আমার কাছে স্বীকৃতিটা আছে। এখন কথা হচ্ছে, আমি যদি 30 দিনের ভিত্তিতে আমার টাকাটা দরকার হয়ে যায়, ধরো তুমি আমার কাছে টাইম লিমিট চাইছো 30 দিন, অর্থাৎ আমার 2 দিন পরেই দরকার, আমি তো তোমাকে ফোর্স করতে পারি না। সেই সময় আমি ব্যাংক থেকে গিয়া কিছু টাকার বিনিময়ে বা কিছু কমিশনের বিনিময়ে টাকাটা ভাঙ্গায় নিতে পারবো। সেটাকেই বলা হয় প্রাপ্যবিল বাট্টাকরণ। বাট্টাকরণ অর্থাৎ ধারে বিক্রয়ের সময় যে দেনাদার সৃষ্টি হয় এবং পাওনাদার কর্তৃক সে যে বিলটা পায়, দেনাদার যদি নির্দিষ্ট সময়ের পূর্বে সেটা ভাঙ্গাইতে যায় ব্যাংকে, সেটাকেই বলা হয় প্রাপ্যবিল বাট্টাকরণ। আর প্রদেয়বিল জিনিসটা কি? তোমার কাছে যেটা প্রাপ্যবিল যে তোমাকে দিবে, তার কাছে সেটা প্রদেয়বিল, তারও সেম, তাকেও গিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে ব্যাংকে সেই টাকাটা দিতে হবে। ধরো তুমি 1000 টাকা একজনের থেকে পাও, তুমি ব্যাংকে গেছো, প্রাপ্য বিলটা নিয়ে তোমাকে 980 টাকা দিল, যে যে পরবর্তী সময় টাকাটা পরিশোধ করবে, যে প্রদেয় তোমার, সেই ব্যাংকে গিয়ে 1000 টাকাই দিবে, এর মধ্যে লাভ হচ্ছে ব্যাংকের 20 টাকা। ব্যাপারটা ক্লিয়ার প্রাপ্য বিল আর প্রদেয় বিলের ক্ষেত্রে। আর স্বল্পমেয়াদী ব্যাংক ঋণটা কি? স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ হচ্ছে 1 বছর সময়ের জন্য ব্যাংক উচ্চ সুদের হারে ঋণ দিয়ে থাকে, সেটাই হচ্ছে স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ। অর্থাৎ এর সুদটা থাকে অনেক উচ্চ লেভেলে। ধরো তুমি 5 বছর জন্য নিলে ব্যাংক সুদ দিতে হতো 10%, 1 বছর জন্য নিবা সেটা তোমার হয়তো 12% কাউন্ট করবে। কেন উচ্চ সুদে দিতে হবে এটাও জেনে রাখো, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে, যেহেতু তুমি তার সাথে সম্পর্ক খুব অল্প সময়ের ব্যাংকের সাথে, এবং এই সময়ে ব্যাংক তার আয় অধিক চায়। যেহেতু তুমি ধরো 5 বছর হলে সে সুদ প্রতি বছর পাবে অনেক টাকা হবে, বাট 1 বছরের জন্য সে কম সময় পাবে, এই জন্য সে অধিক সুদ চার্জ করে থাকে। জিনিসটা মাথায় রাখবা। ক্ষুদ্র ঋণ মূলত দিয়ে থাকে গ্রামীণ ব্যাংকগুলা। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে ডক্টর মোহাম্মদ ইউনূস 1976 সালে সে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে। এই জিনিসটা তো মাথায় আছে মোটামুটি, এবং সে নোবেল পায় কিন্তু 2006 সালে, ডক্টর মোহাম্মদ ইউনূসের, একটু মাথায় রেখে ওঠে। আচ্ছা, ক্ষুদ্র ঋণের মধ্যে আছে কি? কৃষি ঋণ, শিল্প ঋণ, মানে ছোট ছোট শিল্পের ক্ষেত্রে কুটির শিল্প ঋণ, এই সবগুলো ঋণ ক্ষুদ্র ঋণের ভিতরে পড়ে। অর্থাৎ গ্রামের শ্রমিকরা যাতে খুব তাদের অর্থায়ন বা তাদের ব্যবসা চালাতে পারে, তাদের উৎস হিসেবে এই ঋণগুলা দেওয়া হয়। অর্থাৎ এগুলো প্রাতিষ্ঠানিক উৎসের ভিতরে পড়ে। একটু ভালো মতো মেমোরাইজ করো, নাহলে তোমরা ভুলে যাবা, পোকা কামড়তেছে ওটা খায়। আচ্ছা, এখন কথা হচ্ছে, এর বাইরে অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো কি? অপ্রাতিষ্ঠানিক উৎসগুলোর মধ্যে হচ্ছে বাণিজ্যিক পত্র। অপ্রাতিষ্ঠানিক উৎসগুলোর মধ্যে হচ্ছে
আচ্ছা, দেন অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে পরে কোনটা? চারটা জিনিস। এটা হবে, এটা ক্রেতা হতে অগ্রিম না, এটা হবে মজুদ মাল বন্ধকীকরণ। মজুদ মাল বন্ধকীকরণ। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, অপ্রাতিষ্ঠানিকের মধ্যে চারটা জিনিস পরে, একটা হচ্ছে বাণিজ্যিক পত্র, 2 ক্রেতা হতে অগ্রিম, 3 মজুদ মাল বন্ধকীকরণ, 4 নাম্বার হচ্ছে গ্রাম্য মহাজন। আচ্ছা, ভেরি ওয়েল। বাণিজ্যিক পত্র জিনিসটা কি বা কমার্শিয়াল পেপারটা কি? কমার্শিয়াল পেপারটা কি? খুব ভালো মতো জিনিসটা মনে রাখো। কমার্শিয়াল পেপার জিনিসটা কি আমি তোমাদের বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে কমার্শিয়াল পেপারটা হচ্ছে কোনো নামকরা কোম্পানি স্বল্পমেয়াদী অর্থায়নের জন্য যে পত্র বাজারে ছাড়ে সেটাই হচ্ছে বাণিজ্যিক পত্র। নামকরা কোম্পানি, মনে রাখো, নামকরা কোম্পানি স্বল্পমেয়াদী অর্থায়নের জন্য যার মেয়াদ হচ্ছে 90 দিন এবং সেটা বিক্রি হয় নিলামে। ঠিক আছে, অর্থাৎ ছেড়ে থাকে, সেটাই হচ্ছে বাণিজ্যিক পত্র। অর্থাৎ বাণিজ্যিক পত্রটা হচ্ছে কোনো নামকরা কোম্পানি স্বল্পমেয়াদী অর্থায়নের জন্য বাজারে যে পত্র ইস্যু করে সেটা হচ্ছে বাণিজ্যিক পত্র। ঠিক আছে, এটা একটু বাট্টায় বিক্রি করা হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে বাণিজ্যিক পত্র বিক্রি করা হয় বাট্টায়। বাট্টায় বিক্রি করে, অর্থাৎ যেটার মূল্য যদি 1000 টাকা থাকে, 900 টাকায় বিক্রি করা হয়। যখন তুমি সেটা ফেরত দিতে যাবা তখন সেটা তারা 1000 টাকায় কিনবে, একটা নির্দিষ্ট টাইম লিমিটে। তোমার বেনিফিট কি? তোমার বেনিফিট হচ্ছে 100 টাকা। আর কোম্পানির বেনিফিট কি? তারা তাদের অর্থায়নটা কালেক্ট করে নিলে 900 টাকার মাধ্যমে। ব্যাপারটা ক্লিয়ার? আই হোপ ইউ গেট ওয়েল গাইস। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে বাণিজ্যিক পত্র। 3 নম্বর হচ্ছে ক্রেতা হতে অগ্রিম। ক্রেতা হতে অগ্রিম জিনিসটা কি? ক্রেতা হতে অগ্রিম জিনিসটা হচ্ছে, ধরো একটা ক্রেতা তোমার বিশ্বস্ত, তুমি তার থেকে অ্যাডভান্স টাকা নিলা, যে স্যার আমরা আপনাদের কাজটা করে দিব, আমাদেরকে অ্যাডভান্স কিছু টাকা দেন। ঠিক আছে, তোমার যদি সে বিশ্বস্ত হয়, সে তোমাকে যে অ্যাডভান্স পেমেন্ট দিবে, তুমি সেটা অর্থায়নের উৎস হিসেবে কাজটা করে দেন তার থেকে বাকি টাকাটা নিতে পারো, অথবা সেই টাকাটা ফেরত দিয়ে দিতে পারো। এটিকেই বলা হয় ক্রেতা হতে অগ্রিম। মজুদ মাল বন্ধকীকরণ হচ্ছে, তোমার কাছে একটা প্রোডাক্ট আছে, এখন ধরো তুমি আম বিক্রেতা, পাইকারি বিক্রেতা, তোমার কাছে অনেকগুলো আম আছে। সেই আমটা তুমি একটা খুচরা বিক্রেতার কাছ থেকে বন্ধক রাখলা, বন্ধক রাখলা। সেই আমটা তুমি বন্ধক রাখলে, ভাই আপনি সেই মালটা বিক্রি করেন, আগে আমাকে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে দেন, দেন আপনি বিক্রি করে আপনার টাকাটা আপনি উঠাই নিন। সেটাকে বলা হয় মজুদ মাল বন্ধকীকরণ। অথবা আরেকটা জিনিস বলতে পারো, তোমার তো স্বর্ণ আছে, তুমি স্বর্ণটা জমা দিলা, ভাই আমাকে কিছু টাকা দেন, সেটাকেও বলা হয় মজুদ মাল বন্ধকীকরণ। আর গ্রাম্য মহাজন হচ্ছে গ্রামের দাদা ঠাকুররা যারা বড় বড় সুদে বা জমি বন্ধক রাখা গ্রামের মহাজনরা যে ঋণ দেয়, সেটা এক ধরনের স্বল্পমেয়াদী ঋণ। অর্থাৎ এই স্বল্পমেয়াদী ঋণের বৈশিষ্ট্য হচ্ছে সেটা অ্যামাউন্টটা কম থাকবে এবং এর কিছু সুবিধা অসুবিধাও আছে। সো গাইস, মোটামুটি আমরা একটু ব্রিফিং দিয়ে দিই। সেটা হচ্ছে অর্থায়নের উৎস। অর্থায়ন 2 ধরনের, মুনাফা ভিত্তিক, অর্থায়নের উৎস 2টা, অভ্যন্তরীণ বাহ্যিক। অভ্যন্তরীণ ভিত্তিক 2টা, মুনাফা ভিত্তিক, মূলধন ভিত্তিক। মুনাফা ভিত্তিক কেন? মুনাফার উপরে যেহেতু এই অর্থায়নের উৎসগুলো ডিপেন্ড করে। এর মধ্যে অবন্টিত মুনাফা, সঞ্চিত তহবিল, আরেকটা হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল। মোটামুটি সবগুলো আমরা ব্রিফলি ধারণা দিচ্ছি। তো আশা করি তোমরা মোটামুটি জিনিসগুলো বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব স্বল্পমেয়াদী অর্থায়নের সুবিধা অসুবিধা, মধ্যমেয়াদী অর্থায়নের উৎসগুলা এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎসগুলা এবং কখন কোনটা ব্যবহার হয়। মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেটা আমি তোমাদের বলে দিই। সেটা হচ্ছে বাণিজ্যিক পত্র। তোমাদের আমি হোমওয়ার্ক গুলো এখন দিয়ে দিচ্ছি, সেই জিনিসটা তোমরা ভালো মতো ক্যালকুলেট করে আমাকে নেক্সট ইয়েতে জমা দিবে। ঠিক আছে, নাম্বার 1 হচ্ছে
অর্থায়নের উৎস বলতে কি বুঝো? অবন্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল ব্যাখ্যা করো। সব 2 মার্কের কোশ্চেন। লভ্যাংশ, সমতাকরণ তহবিল ব্যাখ্যা। নাম্বার 4 হচ্ছে বাণিজ্যিক পত্র। নাম্বার 5 হচ্ছে প্রাপ্য বিল বাট্টা করো। মোটামুটি এই 5টা কোশ্চেন হোমওয়ার্ক থাকবে। আমাকে নেক্সটে যে কোনো অবস্থায় হোক এই 5টা কোশ্চেন আমাকে এসডব্লিউ করে জমা দিবা। সো আজকের মতো এই 4টা কোশ্চেন, এই 5টা কোশ্চেন তোমরা ছোট ছোট করে ব্যাখ্যা করবা 5x2, অর্থাৎ প্রতিটা 2 মার্ক, 5টা কোশ্চেন 10। এই জিনিসটা তোমরা আমাকে বিয়ে করে জমা দিবা নেক্সট ক্লাসে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আবারও বললাম, গ্যাপ দিও না, কারণ ফাঁকি দিও না। বাবা মা অনেক কষ্ট করে পড়ায় এবং পরীক্ষা, এই স্কুলটা খুললে এক্সামগুলো শুরু হবে। সো প্লিজ কিপ ফোকাস অন ইউর টাস্ক। তোমাদের জব এইটা, এবং নিজেদের জবের সাথে ফাঁকিবাজি করো না। আর লাইফ সবসময় মনে রাখবা, লাইফ ওন্ট গিভ ইউ সেকেন্ড চান্স আনটিল ইউ ওয়ার্ক হার্ড, ঠিক আছে? সো বেস্ট অফ অল গাইস, তোমরা ভালো করবে আশা রাখি। আসসালামু আলাইকুম।